ফারাক্কা বাঁধ ভেঙে ফেললে বাংলাদেশে কি হবে সেটা একটা কঠিন প্রশ্ন। বিহারের যিনি এখনকার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তিনি গত নীতিশ দু কুমার। দশক ধরে বলে আসছেন যে ইমিডিয়েট এই ফারাক্কা বাঁধটা ভেঙে ফেলা হোক, কারণ দেখা যাচ্ছে ব্যাকফ্লো করে পাটনা, ওদিকে যে পশ্চিমবঙ্গ লাগোয়া যে বিহার অঞ্চলটা, প্রতিবার বছরে দুবার করে বন্যা হচ্ছে, একবার জুন জুলাইয়ে, একবার অগস্ট সেপ্টেম্বরে। মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাই। মমতা ব্যানার্জি অত্যন্ত এই গঙ্গা এবং তিস্তা প্রসঙ্গে আলোচনা করতে যে তিনি চমৎকার একটা বিষয় উত্থাপন করেছেন, যেটা আমাদের আগে জানা থাকলেও আমরা এইভাবে বিষয়টা ভাবি নাই। এবং সেটা হলো এই যে ফারাক্কাকে ভেঙে দেওয়ার বিষয়টা। কারণ ফারাক্কা বাঁধ কোনো কাজে আসে নাই, ভারতের মানুষের কোনো কাজে আসে নাই, পশ্চিমবঙ্গের মানুষের কোনো কাজে আসে নাই, আর বাংলাদেশের তো কাজে আসেই নাই। বাংলাদেশ তো মরুকরণ হয়েছে। কারণ গঙ্গা নিয়ে অনেক কথা বলা হচ্ছে, গত 200 বছর ধরে যদি দেখেন আপনি, গঙ্গা পূর্ব দিকে সরে যাচ্ছে, ফলে বিপদ যেমন বিহারের বাড়ছে, তেমনি বাড়ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন অংশের জায়গাটা। ফলে বিপদ একটা আছে। একইভাবে তিস্তার যেভাবে সিকিম আপস্ট্রিমে বাঁধ বা জলবিদ্যুৎ প্রকল্প করেছে, তাতে পশ্চিমবঙ্গে তিস্তার জল আসা কমেছে এবং সংকট তৈরি হচ্ছে। এই ফারাক্কা বাঁধ যদি ভেঙে দেওয়া হয় আমাদের কোনো ক্ষতি হবে না, কারণ নদীর স্বাভাবিক গতি প্রবাহর উপরে যখনই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, অর্থাৎ প্রকৃতিকে আপনি বাধা দিচ্ছেন, এই প্রকৃতিকে যদি আপনি বাধা না দিয়ে প্রকৃতিকে যদি প্রকৃতির উপর ছেড়ে দেওয়া যায়, বরং সেটা লাভজনক, সেখানে আমরা অনেক বেশি পানি পাবো এবং সেটা আমাদের জন্য কোনো ক্ষতির কারণ হবে না। ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছিল, লক্ষ্য ছিল হুগলি নদীতে, মানে যেটা পশ্চিমবঙ্গের দিকের গঙ্গা, তাতে পলি জমা আটকানো। কারণ প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করা হতো শুধু ড্রেজিং করার জন্য, মানে পলি তোলার জন্য, তাতে কোনো ফ্রুটফুল কাজ হতো না। কিন্তু সেই সময় একজন সায়েন্টিস্ট কপিল কৃষ্ণ ভট্টাচার্য আপত্তি জানিয়েছিলেন, বলেছিলেন ইন দ্য লং টার্ম এই ফারাক্কা ব্যারেজ পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং বিহারের জন্য সর্বনাশের কারণ হতে যাচ্ছে। হুগলি নদীতে পলি কমানোর জন্য 75-এর সময় যে ফারাক্কাটা করা হলো সুন্দরবনে, এর ফলে আর সে অর্থে চর জেগে উঠছে না, ফলে ম্যানগ্রোভ অরণ্য কার্যত ধ্বংসের মুখে। এরা এত অযোগ্য, এরা এত অপদার্থ যে আমাদেরকে যখন এরকম একটা ধোঁয়াশায় ফেলে দেওয়া হচ্ছে এই ধরনের প্রস্তাব দিয়ে, তার জবাবটা কি হবে, সেখানে আমার কি পদক্ষেপ হবে? আমরা লক্ষ্য করলাম এই চুক্তির সময়, আমরা লক্ষ্য করলাম দিল্লির এই সফরের সময় এই বিষয়টা আমরা এড়িয়ে গেলাম। তো এটা খুবই দুর্ভাগ্যজনক। কাজেই একদিকে তিস্তার বিষয়ে মমতা ব্যানার্জির আপত্তি যেমন দুঃখজনক, আবার একইভাবে এই দিল্লি সরকারের এই ধোঁয়াশা সৃষ্টি দুঃখজনক। এবং আমি বলতে চাই আমাদের টেকনিক্যাল যারা কমিটির লোক ছিল তাদের এই অপদার্থতা, অযোগ্যতা নিন্দা করার ভাষা আমার। এই সফরে প্রায় 10টা চুক্তি স্বাক্ষর হয়েছে এবং সমঝোতা চুক্তি হয়েছে। তো এই চুক্তিগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা ছিল সেটা হচ্ছে যে মানে গঙ্গার চুক্তি নবায়নের বিষয়টি, যেটা নিয়ে নরেন্দ্র মোদী বলেছেন যে এটা মানে কেন্দ্রের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল, তার আসেনি। অন্যদিকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে কেন্দ্রের সাথে আলোচনা না করেই এটা করা হয়েছে, এটা আপত্তি জানিয়েছেন তিনি। তো আমার আপনাদের দুজনের কাছে প্রশ্ন যে গতবারও কিন্তু মমতার আপত্তির কারণে তিস্তা চুক্তিটা হয়নি, আপনারা জানেন। তো সেক্ষেত্রে এই যে বারবার আহ মানে কেন্দ্র থেকে করতে চাওয়া হয়, অন্যদিকে রাজ্য থেকে আপত্তি জানানো হয়, এর এর এটা সমন্বয়ের অভাব, প্রধানমন্ত্রী যদিও বলেছেন যে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু আমাদের দৃষ্টিতে এটা মনে হচ্ছে হয়তো সমন্বয়ের অভাব। এই সমন্বয়ের অভাব নাকি আসলে এটা একটা কৌশল? আমি প্রথমেই জানতে চাচ্ছি পার্থদার কাছে যে দাদা, আপনি কি মনে করেন? আপনি তো আহ, ভারতের একজন সিনিয়র সাংবাদিক, আপনার কি মনে হচ্ছে যে এই যে চুক্তিগুলো কেন্দ্র থেকে চাইছে কিন্তু রাজ্য থেকে আপত্তি করে হচ্ছে না, আলটিমেটলি আমাদের বন্ধুত্বে বা আমাদের জনগণ কিন্তু, দুই দেশের জনগণই এটার জন্য একটু অপ্রস্তুত হচ্ছে আমার মনে হয়। তো দাদা, আপনার কাছে আমি প্রথমে জানতে চাচ্ছি। দেখুন, আমাদের ভারতে এখন যে অবস্থা, তাতে সত্যি কথাটা কে বলছে এটা জানাটাই খুব কঠিন।
কারণ কেন্দ্রীয় সরকার তরফে দাবি করা হচ্ছে কেন্দ্র রাজ্যের সঙ্গে 3বার বিষয়টি নিয়ে আলোচনা করেছে, একবার নয় 3বার। এবং গতকাল মুখ্যমন্ত্রী উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন, একটা ক্ল্যারিফিকেশন দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু কোথাও বলেননি যে কেন্দ্র যেটা বলেছে 3বার মিটিং হয়েছে সেটা হয়নি। এটা হচ্ছে কৌশলগত একটা ব্যাপার। নাম্বার 2, মমতা বন্দ্যোপাধ্যায়ের এতদিনকে আপত্তি ছিল তিস্তা জলবন্টন নিয়ে। গঙ্গাটা যখন চুক্তি হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সম্পর্ক ছিল। এবারে ভোটের পর যে সম্পর্কটা অতটা ভালো নয়, কারণ বিজেপির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিন সম্পর্ক ভালো ছিল, মিনিস্ট্রিতেও ছিলেন, সেটা সবাই জানেন। কিন্তু ঘটনা যেটা হচ্ছে, গঙ্গা চুক্তিটা 1 বছর আগিয়ে আসছে এরকম একটা ধারণা তৈরি করা হচ্ছে। কারণ গঙ্গা নিয়ে অনেক কথা বলা হচ্ছে, গত 200 বছর ধরে যদি দেখেন আপনি, গঙ্গা পূর্ব দিকে সরে যাচ্ছে। ফলে বিপদ যেমন বিহারের বাড়ছে, তেমনি বাড়ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন অংশের জায়গাটা। ফলে বিপদ একটা আছে। একইভাবে তিস্তার যেভাবে সিকিম আপস্ট্রিমে বাঁধ বা জলবিদ্যুৎ প্রকল্প করেছে, তাতে পশ্চিমবঙ্গে তিস্তার জল আসা কমেছে এবং সংকট তৈরি হচ্ছে, সত্যি কথা। কিন্তু তার বাইরেও একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কিছু বাধ্যবাধকতা থাকে প্রতিবেশী দেশের সঙ্গে, এই ভূ অঞ্চলের রাজনীতির কারণে হোক, সবটাই করে। কারণ আমাদের একা বাঁচতে পারি না। আর এই নদীগুলো বেশিরভাগই কোনোটা এসছে চীন থেকে, কোনোটা এসছে সিকিম থেকে। ফলে আমরা বলতেই পারি যে শুধু আমাদের নদী, কারণ সবই তো হুম। হিমালয়ের হিমবাহ থেকে তৈরি হয়ে আসছে। ফলে হ্যাঁ। জলটা তো শেয়ার করতে হবে। আর নদীকে কি আপনি আটকাতে পারবেন? যে নদীটা বাংলাদেশ, ভারতে গঙ্গা, বাংলাদেশে গিয়ে পদ্মা, আপনি আটকাতে পারবেন? সম্ভবপর নয়। ফলে ইন্ডিয়া চাইলেও আটকাতে পারবে না। উল্টে যাতে জলের সুষ্ঠু ব্যবহার করা যায় সেটার উপরে গুরুত্ব দিতেই ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছিল। লক্ষ্য ছিল হুগলি নদীতে, মানে যেটা পশ্চিমবঙ্গের দিকের গঙ্গা, তাতে পলি জমা আটকানো। কারণ প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করা হতো শুধু ড্রেজিং করার জন্য, মানে পলি তোলার জন্য। তাতে কোনো ফ্রুটফুল কাজ হতো না। কিন্তু সেই সময় একজন সায়েন্টিস্ট কপিল কৃষ্ণ ভট্টাচার্য আপত্তি জানিয়েছিলেন, বলেছিলেন ইন দ্য লং টার্ম এই ফারাক্কা ব্যারেজ পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং বিহারের জন্য সর্বনাশের কারণ হতে যাচ্ছে। তখন এটা 60s ঘটনা, 60-এর দশকের ঘটনা। তখন থেকে পাকিস্তানের চট্টর এসব খারাপ খারাপ কথা বলা হয়েছিল। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে তার পূর্বাভাসটা খুব অসত্য ছিল না। কারণ আপনি দেখেন, যেহেতু গঙ্গা পূর্ব দিকে সরে যাচ্ছে, ফলে বেশ কিছু নদীর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যার মধ্যে রয়েছে আমাদেরই আপস্ট্রিমে মাথাভাঙা এবং জলঙ্গি। দুটোই কিন্তু বাংলাদেশের সঙ্গে বর্ডারাইন রিভার। মাথাভাঙা হচ্ছে কোচবিহারে, আর জলঙ্গি মুর্শিদাবাদ নদীয়াতে, মানে আপনার উল্টো দিকে হুম। রাজশাহী। হুম। নিচে হুম। নেমে আসুন, সেখানে এটা হচ্ছে হুগলিতে পলি কমানোর জন্য 75-এর সময় যে ফারাক্কাটা করা হলো সুন্দরবনে, এর ফলে আর সে অর্থে চর জেগে উঠছে না। ফলে ম্যানগ্রোভ অরণ্য কার্যত ধ্বংসের মুখে। সে সুন্দরবনটা ভারতের সুন্দরবন, আবার সেই সুন্দরবনটা বাংলাদেশের সুন্দরবন। ফলে মমতা হুম। বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা খুব একটা অমূলক এমনটাও বলা যাবে না। কারণ বিহারের যিনি এখনকার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তিনি গত নীতিশ 2 দশক ধরে বলে আসছেন যে ইমিডিয়েট এই ফারাক্কা বাঁধটা ভেঙে ফেলা হোক। কারণ দেখা যাচ্ছে ব্যাকফ্লো করে পাটনা, ওদিকে যে পশ্চিমবঙ্গ লাগোয়া যে বিহার অঞ্চলটা, প্রতিবার বছরে 2বার করে বন্যা হচ্ছে, একবার জুন জুলাইয়ে, একবার অগস্ট সেপ্টেম্বরে। কারণ ব্যাকফ্লো করছে। এই অবস্থায় বলা হচ্ছে ফারাক্কা বাঁধ ভেঙে ফেলা হোক। ফারাক্কা বাঁধ ভেঙে ফেললে বাংলাদেশে কি হবে সেটা একটা কঠিন প্রশ্ন। কিন্তু এরকম কিন্তু নিদর্শন আমেরিকাতে আছে যে বাঁধ তৈরি করা হয় সাময়িকভাবে কাজে লাগানোর জন্য, ইন দ্য লং রান সেটাকে বেঁধে ভেঙে ফেলা হয়। ফলে যে একটা তত্ত্ব মমতা বন্দ্যোপাধ্যায় খাড়া করেছে সেটাকে অযৌক্তিক, অবৈজ্ঞানিক বলে উড়িয়ে দেওয়া যাবে না। তবে এর মধ্যে রাজনীতি আছে। রাজনীতি হচ্ছে আমায় কেন গুরুত্ব দেওয়া হচ্ছে না, কেন নরেন্দ্র মোদী একা সমস্ত মধু খেয়ে চলে যাবেন, আমি কেন গুরুত্ব পাবো না,
এগুলো আছে এর মধ্যে, সবটাই পলিটিক্সের অঙ্গ আর কি। ধন্যবাদ মাহবুব ভাই, আপনি শুনলেন পাঠাদার কথা এবং আমার প্রশ্নও শুনেছেন, এবং আপনিও আমাদের বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক, বহু বছর ধরে এই বিষয় নিয়ে আপনি লেখা লিখছেন। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে বিষয়টা কি হচ্ছে। আহ পার্থ মুখোপাধ্যায় অত্যন্ত চমৎকার ভাবে বিষয়টা তুলে ধরেছেন, বিশেষ করে ফারাক্কার বিষয়টা তুলে ধরেছেন, মমতা ব্যানার্জির বিষয়টা তুলে ধরেছেন। এবং মমতা ব্যানার্জি যে নরেন্দ্র মোদীর সাথে এখন সম্পর্কের অবনতি বা সম্পর্কের যে মধুর অবস্থা না থাকার জন্য এটা হচ্ছে, বিষয়টা এরকম না। আমার কাছে মনে হচ্ছে যে এইটা ভারত সরকার, যে এটা কেন্দ্র এবং রাজ্যের দ্বন্দ্ব থাকে, কিন্তু কেন্দ্র রাজ্যের দ্বন্দ্বের পরও দিল্লি সরকারি কেন্দ্রীয় সরকারি হচ্ছে প্রধান বিষয়, কেন্দ্রীয় সরকারি চুক্তি করে। তো কাজে এই চুক্তি করার জন্য সমন্বয় করেছে কি করে নাই, এবং পার্থ খুব চমৎকার একটি কথা বলেছেন, কে সত্যি কথা বলছে। কারণ আমরা জানি আমাদের প্রতিবেশী রাজ্যে যিনি চিফ মিনিস্টার, তিনি মানে তার সত্য মিথ্যা নিয়ে তিনি যেভাবে মানে ঝাঁপিয়ে পড়তে পারেন। কাজেই পার্থর এই প্রশ্নটা খুব সঠিক প্রশ্ন। তবে এই কথা সত্যি, মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাই। মমতা ব্যানার্জি অত্যন্ত এই গঙ্গা এবং তিস্তার প্রসঙ্গে আলোচনা করতে যে তিনি চমৎকার একটা বিষয় উত্থাপন করেছেন, যেটা আমাদের আগে জানা থাকলেও আমরা এইভাবে বিষয়টা ভাবি নাই। এবং সেটা হলো এই যে ফারাক্কাকে ভেঙে দেওয়ার বিষয়টা, এটা 10 বছর আগেই, প্রায় গত 10 বছর ধরে বিহারের চিফ মিনিস্টার নীতিশ কুমার এই দাবিটা করছিলেন। কারণ ফারাক্কা বাঁধ কোনো কাজে আসে নাই, ভারতের মানুষের কোনো কাজে আসে নাই, পশ্চিমবঙ্গের মানুষের কোনো কাজে আসে নাই, আর বাংলাদেশের তো কাজে আসেই নাই। বাংলাদেশ তো মরুকরণ হয়েছে, এবং এর জন্য আপনারা জানেন এবং আমরা সবাই জানি, সেই মাওলানা ভাসানীর সেই বিরাট লং মার্চ করতে হয়েছিল, এবং তখন স্লোগান ছিল যে ফারাক্কা ভেঙে দাও, গুড়িয়ে দাও। তার মানে হচ্ছে যে এত বছর পরে এসে এই যে ভারতের উপলব্ধি, এই যে পশ্চিমবঙ্গের উপলব্ধি, ভারতীয় বিভিন্ন রাজ্যের যে উপলব্ধি, তো এইটার জন্য ধন্যবাদ দিতে হয়, একটা বিষয় তিনি তুলেছেন। তবে এটা ঠিক যে একজন বাঙালি বিজ্ঞানী, তিনি কিন্তু 61 সালে যখন এই বাঁধটি তৈরির পরিকল্পনা করা হয়েছিল তিনি এর বিরুদ্ধে ছিলেন। তো কাজেই তিনি অত্যন্ত দূরদর্শী ছিলেন। আর সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে স্বাধীনতা উত্তর বাংলাদেশে মুজিব ইন্দিরা চুক্তির সময় এই ফারাক্কা নিয়ে কত কথা হলো, কিন্তু ফারাক্কা আমাদের কোনো কাজে আসে না। কাজেই পার্থ বললেন যে আমেরিকাতে এরকম উদাহরণ আছে যে বাঁধ তৈরি করা হয়েছে, পরবর্তী পর্যায়ে বাঁধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিলে, এবং এই ফারাক্কা বাঁধ যদি ভেঙে দেওয়া হয় আমাদের কোনো ক্ষতি হবে না, কারণ নদীর স্বাভাবিক গতি প্রবাহর উপরে যখনই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, অর্থাৎ প্রকৃতিকে আপনি বাধা দিচ্ছেন, এই প্রকৃতিকে যদি আপনি বাধা না দিয়ে প্রকৃতিকে যদি প্রকৃতির উপর ছেড়ে দেওয়া যায়, বরং সেটা লাভজনক, সেখানে আমরা অনেক বেশি পানি পাবো, এবং সেটা আমাদের জন্য কোনো ক্ষতির কারণ হবে না। আরেকটা বিষয়, এখানে তিস্তার পানি নিয়ে যে কথাটা উঠেছে, মমতা ব্যানার্জিকে আমি আবারও ধন্যবাদ জানাই যে তিনি গোবর ফাঁস করে দিয়েছেন। কারণ তিস্তা নিয়ে কার্যত আজ থেকে 2011 সালে তিস্তার কিন্তু চুক্তির যে কাগজপত্র, অর্থাৎ চুক্তির যে ড্রাফট, সেটা কিন্তু চূড়ান্ত হয়ে গেছিল। তারপরে বারবার মমতার আপত্তির কারণে এটা মানে হচ্ছে না। এবং আমার কাছে যেটা মনে হয় এটা কেন্দ্র রাজ্যের সমন্বয়ের অভাব না, আমার ব্যক্তিগত ধারণা এটা দিল্লি তার লেজে খেলছে। একটা কথা আছে না, লেজে খেলা, দিল্লি লেজে খেলছে। এটা একটা দিল্লির কৌশল, এবং এটা অপকৌশল, এটা নিশ্চয়ই কৌশল বলা যাবে না, এটা খুব সততা না, এটা অসততা। এবং এই দিল্লির অসততা নতুন কিছু না, অতীত আমরা বিভিন্ন সময় দেখেছি প্রতিবেশী দেশগুলোর সাথে তারা এই ধরনের অসততা আশ্রয় নিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে পার্থক্য কারেক্টলি প্রশ্ন তুলেছে যে কে সত্যি কথা বলছে, কাজে এখানে একটা অসততা আছে। তারপরে মমতা ব্যানার্জি যে কথা বলেছেন যে সিকিমে বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করা হচ্ছে, তাহলে আমরা হিসাবটা করবো পানির, মানে তিস্তার পানির আমরা হিসাবটা করব কিভাবে? অর্থাৎ ওখান থেকে সিকিমে নদীর পানি প্রত্যাহার করা হচ্ছে, পশ্চিমবঙ্গে বাদ দেওয়া হয়েছে, পানি প্রত্যাহার করা হচ্ছে, বাংলাদেশ সীমান্তে যেখানে আসছে সেখান থেকে আমরা পানির হিসাবটা করবো, নাকি আমরা শুরু থেকে পানির হিসাবটা করবো? অর্থাৎ এইখানে মমতা কিন্তু একটা বেসিক প্রশ্ন তুলেছে, যে প্রশ্নটা তোলার কথা কিন্তু আমাদের, অর্থাৎ বাংলাদেশে আমরা যারা ভাটির দেশ,
আমরা ভাটির দেশে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, উজানের ওরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবশ্যই মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গ আংশিক হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি তারও উজানে পানি প্রত্যাহার করা হয়। তো কাজে সব মিলে আমার কাছে মনে হয় যে এইবারের এই যে চুক্তির বিষয়টা, এই চুক্তির বিষয়টার মধ্যে তবে আমাদেরকে বিপদে ফেলে। এখন রাজ্য এবং কেন্দ্রে তাদের মধ্যে যে বিরোধ হোক বা রাজনীতি হোক, আমরা কিন্তু খুব বিপদে পড়ে গেলাম। বিপদে পড়ে গেলাম এই অর্থে যে এইবার কি তিস্তা মহাপ্রকল্পে ভারত অংশগ্রহণ, তাদের এইটা খায় শিখছে। কারণ এটা অনেক আগে চীন প্রস্তাব দিয়েছে, এখানে তার যে সম্ভাব্যতা যাচাই হয়েছে এবং এটা প্রজেক্ট তৈরি হয়েছে। এখন সেই সময় অবশ্য ভারত বাধা দিয়েছিল, ভারতে বিভিন্ন পত্র পত্রিকা প্রচন্ড ভাবে তাদের ক্ষোভ প্রকাশ করেছিল। দিল্লি আনুষ্ঠানিকভাবে ক্ষোভ প্রকাশ করেছিল কিনা আমার জানা নাই, কিন্তু দিল্লির যে মুখপত্র পত্রিকাগুলো আছে যেমন আনন্দবাজার, তারা কিন্তু ভীষণ ভাবে মানে একেবারে চটে গেছিল, পারে তো একেবারে মানে কি জানি করে এরকম একটা। তো এইরকম একটা অবস্থায় এসে ভারত হঠাৎ করে সে এই তিস্তা প্রজেক্টটা আসতে চাচ্ছে এবং বলছে যে আমরাই করে দেব, চীনের দরকার নেই, এবং আমরা টেকনিক্যাল টিম পাঠাবো, আমরা এটা ফিজিবিলিটি স্টাডি করব। তার মানে হচ্ছে যে তিস্তা প্রকল্পকে এটা দীর্ঘায়িত করা, তিস্তা প্রকল্পকে বিলম্বিত করা, এই তিস্তা প্রকল্পকে মানে একটা মানে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। এবং এর সাথে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের যে মৌলিক সমস্যা তিস্তার পানি বন্টন, সেটাকে কিন্তু এড়ায় যাওয়া হচ্ছে। অর্থাৎ তিস্তার পানি বন্টনের বিষয়টাকে একটা ধোঁয়াশা সৃষ্টি করা হবে। এইটা আমি মনে করি উপর চালাকি, এটা দিল্লি সরকারের উপর চালাকি। আমরা এই উপর চালাকিটা ধরতে পারলাম। খুব দুর্ভাগ্যজনক আসলে আমাদের যারা এই মন্ত্রণালয়ে আছেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বা আমাদের যে পানি মন্ত্রণালয়ে যারা টেকনিক্যাল কমিটিতে আছেন, আসলে সবকিছু তো প্রধানমন্ত্রী দেখার বিষয়। এগুলো দেখার দায়িত্ব কিন্তু হচ্ছে এই সমস্ত টেকনিক্যাল কমিটি, এই সমস্ত যারা অনেক আগে থেকে, কারণ দিল্লিতে যে আলোচনাটা হবে প্রধানমন্ত্রীর সাথে, এটা তো রাতারাতি শেখ হাসিনা যে একটা বগল জবাই করে কাগজ নিয়ে গেল, নরেন্দ্র মোদী একটা কাগজ নিয়ে এসে বস্তু বিচুক, এরকম না। এর আগে তো বহু নোট বিনিময় হয়, ইত্যাদি হয়, ওখানে একটা আনুষ্ঠানিক আলোচনা হয়, তার একটা আনুষ্ঠানিক রূপ দেওয়া। তা আমাদের এই টেকনিক্যাল লোকগুলো আমি মনে করি যে মানে এত অযোগ্য, এরা এত অপদার্থ যে আমাদেরকে যখন এরকম একটা ধোঁয়াশায় ফেলে দেওয়া হচ্ছে এই ধরনের প্রস্তাব দিয়ে, তার জবাবটা কি হবে, সেখানে আমার কি পদক্ষেপ হবে। আমরা লক্ষ্য করলাম এই চুক্তির সময়, আমরা লক্ষ্য করলাম দিল্লির এই সফরের সময় এই বিষয়টা আমরা এড়িয়ে গেলাম। তো এটা খুবই দুর্ভাগ্যজনক। কাজেই একদিকে তিস্তার বিষয়ে মমতা ব্যানার্জির আপত্তি যেমন দুঃখজনক, আবার একইভাবে এই দিল্লি সরকারের এই ধোঁয়াশা সৃষ্টি দুঃখজনক। এবং আমি বলতে চাই আমাদের টেকনিক্যাল যারা কমিটির লোক ছিল, তাদের এই অপদার্থতা, অযোগ্যতা নিন্দা করার ভাষা আমার। আমি জানি না তিস্তার ভাগ্যে কি হবে, আর তিস্তা মহাপরিকল্পনা সেটা হয়তো আগে পরে হবে, কিন্তু এই তিস্তা মহাপরিকল্পনা কতটা আমাদের স্বার্থে হবে আমি জানি না। যদিও প্রধানমন্ত্রী বলেছেন যে প্রস্তাবটি ভালো হবে তিনি সেই প্রস্তাবটি গ্রহণ করবেন, এটা আমি বিশ্বাস করি। এবং তিনি আরো বলেছেন যে যে দুই মানে চীনের প্রস্তাব ভারতের প্রস্তাবের বাইরেও তার কাছে প্রস্তাব আছে। আসলে ভারতের এই প্রস্তাবটি আমার কাছে মনে হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, চীনকে প্রতিরোধ করা, অর্থাৎ চীনের সাথে ভারতের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বর পরিণতি হচ্ছে এখানে চীন যাতে না আসে। তো এখন ভারত চীনের দ্বন্দ্ব আমাদের উন্নয়নে বাধা হচ্ছে, ভারত চীনের দ্বন্দ্ব আমাদের পানি ব্যবস্থাপনায় বাধা হচ্ছে, ভারত চীনের দ্বন্দ্ব আমাদের নানান বিষয়ে বাধা হচ্ছে। এটা তো খুব দুঃখজনক। এটা আমি জানি না কিভাবে আমাদের প্রধানমন্ত্রী, অবশ্য প্রধানমন্ত্রী খুবই ব্যালেন্স করতে জানেন এবং পারেনও, কারণ তিনি ভারত এবং চীনের সাথে এক ধরনের ব্যালেন্স করেই চলছেন।